বাংলা ভূতের গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলেন গল্প শুরু করা যাক। গল্পের নাম মৃত্যু এক্সপ্রেস ভয়ানক ট্রেন। প্রথম পর্ব, রাতের অন্ধকারে অদ্ভুত হুইসেল। বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ছোট্ট স্টেশন, পাথরঘাটা রেল স্টেশন। দিনে ব্যস্ততা থাকলেও রাত হলেই জায়গাটা যেন গিলে ফেলে এক ভয়ানক নীরবতা। স্টেশনের কর্মীরা বলতো, রাত 2টার পর এখানে দাঁড়িয়ে থাকা মানে নিজের প্রাণকে বাজি রাখা। কিন্তু কেন, কেউ ঠিক জানত না। শুধু একটা গল্প প্রচলিত ছিল, মৃত্যু এক্সপ্রেস নামে এক অচেনা ট্রেন নাকি বহু বছর পর পর একবার এই স্টেশনের মধ্য দিয়ে যায়। সেই ট্রেনে কারা থাকে, কোথা থেকে আসে, কোথায় যায় কেউ জানে না। শুধু জানা যায় যে মানুষ সেই ট্রেন দেখে, সে আর বেঁচে ফিরে আসে না। সে সময় পাথরঘাটা স্টেশনে নতুন যোগ দিয়েছে নামির নামের এক তরুণ। সাহসী, একটু জেদি টাইপ, ভয়ডর তেমন নেই। স্টেশনের পুরনো গার্ডরা তাকে বারবার সতর্ক করত, বাবা, রাত 2টার পর প্ল্যাটফর্মে যাস না, অকারণে হুইসেল বাজে, অজানা ট্রেন আসে, মানুষ গায়েব হয়ে যায়। কিন্তু নামির এসবকে গাঁজাখুরি গল্প ভেবে হাসত। সেদিন রাতেও নিয়ম অনুযায়ী সে নাইট ডিউটিতে ছিল। ঘড়িতে 1:30, চারপাশে গভীর অন্ধকার আর হালকা কুয়াশা। আচমকাই দূরে কোথাও থেকে ভেসে এলো একটা অচেনা হুইসেলের শব্দ, যেন পুরনো মরিচা ধরা লোহার ভেতর থেকে বাতাস বেরোচ্ছে। নামির প্রথমে ভেবেছিল কোনো মালবাহী ট্রেন হবে, কিন্তু পর মুহূর্তেই সে লক্ষ্য করল স্টেশনের বাতিগুলো একটার পর একটা নিজে থেকেই নিভে যাচ্ছে। স্টেশন মাস্টারের রুমে থাকা সব চায়ের কাপ কাঁপতে শুরু করল, রেল লাইন কাঁপতে শুরু করল, যেন ভূমিকম্প হয়েছে। নামির টর্চ জ্বালাতেই আলো অদ্ভুতভাবে কেঁপে কেঁপে বেগুনি রঙের রূপ নিল। হঠাৎ কুয়াশার মধ্যে দূরে দেখা গেল এক জোড়া লাল আগুনের মতো আলো ধীরে ধীরে এগিয়ে আসছে। নামির বুক ধরফর করতে লাগল। এটা কি কোনো ট্রেন? সেই অদ্ভুত আলো যত কাছে আসছিল তত স্পষ্ট হচ্ছিল এটা ট্রেন, কিন্তু স্বাভাবিক কোনো ট্রেন না। পুরো ট্রেনটা যেন জং ধরা কঙ্কালের মতো, কোথাও পলিশ নেই, কোথাও রং নেই, যেন বহু বছর আগে লাইনচ্যুত হয়ে মারা যাওয়া ট্রেনটা আবার বেঁচে উঠে এসেছে। কিন্তু সবচেয়ে ভয়ানক ছিল, ট্রেনের জানালায় মানুষ নেই, আছে ফাঁকা চোখওয়ালা সাদা ছায়া। তারা সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে নামির দিকে। ট্রেনটা স্টেশনে এসে ধীরে ধীরে থামল। তারপর সব কিছু হঠাৎ এক মুহূর্তে নীরব হয়ে গেল। নামির শ্বাস আটকে গেল। একটি দরজা শব্দ না করেই ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হয়ে তার গা শিরশির করে দিল। নামির অদ্ভুতভাবে মনে হলো কেউ তাকে ডাকছে ট্রেনের ভেতরে যেতে। মাথার ভেতর যেন একটা শব্দ, এসো এসো, তোমাকেই চাই। সে এক পা এগোতেই পেছন থেকে স্টেশনের বয়স্ক গার্ড দৌড়ে এসে তাকে টেনে ধরল। না, ওদিকে গেলে তুই আর ফিরবি না, এটা মৃত্যু এক্সপ্রেস। নামির চমকে তাকালো, কিন্তু মুহূর্তের মধ্যেই ট্রেনটা হুইসেল ছাড়ল, আর কোনো শব্দ না করে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। লাইন আবার নিস্তব্ধ, কিন্তু বাতাসে রয়ে গেল মৃত মানুষের গন্ধ। নামির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে শুধু একটাই প্রশ্ন, এই ট্রেন কি সত্যি মানুষ নিয়ে যায়? আর কেন তাকে ডাকছিল? এখন দিচ্ছি মৃত্যু এক্সপ্রেস ভয়ানক ট্রেন, দ্বিতীয় পর্ব, মৃত্যুর ট্রেন ফিরে আসবে আবার। মৃত্যু এক্সপ্রেস অদৃশ্য হয়ে যাওয়ার পরেও পাথরঘাটা স্টেশনের বাতাসে যেন কাঁপুনি লেগে রইল। নামির অনুভব করছিল তার বুকের ভেতর এখনও ধাক্কাধাক্কি করছে অদৃশ্য ভয়। গার্ড কাঁদের মিয়া হাঁপাতে হাঁপাতে বলল, বাবা নামির, তোকে যদি না ধরি আজ তোকে আর পাওয়া যেত না। তুই জানিস না, কিন্তু আমি দেখেছি যেদিন মৃত্যু এক্সপ্রেস এসে দাঁড়ায় সেদিন কেউ না কেউ হারিয়ে যায়। নামির ঠোঁট শুকিয়ে গেল। কিন্তু এই ট্রেনটা আসে কোথা থেকে? আর জানালায় যে সাদা ছায়া, ওরা কারা? কাদের মিয়া এক মুহূর্ত চোখ বুজে দাঁড়ালো, তারপর ফিসফিস করে বলল, ওরা মানুষ না, ওরা অপঘাতে মারা যাওয়া যাত্রীদের আত্মা। অনেক বছর আগে এই লাইনে একটা ভয়ানক দুর্ঘটনা হয়েছিল। পুরো ট্রেন আগুনে পুড়ে গিয়েছিল। লাইনে ছড়িয়ে ছিটিয়েছিল মানুষের পোড়া হাড়। সেই ট্রেনের নাম ছিল নাইট এক্সপ্রেস 702। দুর্ঘটনার পর কেউ তার মৃতদেহগুলো শনাক্ত করতে পারেনি। লোকজন বলে ট্রেনটা মারা যায়নি, বরং অভিশপ্ত হয়ে গেছে। নামির গা শিউরে উঠল। অভিশপ্ত ট্রেন? তাহলে কি এই মৃত্যু এক্সপ্রেস সেই পোড়া নাইট এক্সপ্রেস? কাদের মিয়া মাথা নাড়ল। হ্যাঁ, যেদিন পৃথিবীতে কোনো অশুভ শক্তির দরজা খুলে যায় সেদিন রাত 2টায় এই হুইসেল দেয়। যাকে কে ডাকে সে আর ফেরে না। নামির বুকটা শক্ত হয়ে গেল। সে বুঝল যেভাবেই হোক তাকে এই রহস্যটা জানতে হবে, কারণ ট্রেনটা সচেতনভাবে তাকে ডাকছিল। কেন?
সেদিন ভোরে ডিউটি শেষ করে নামির ঘরে ফিরল, কিন্তু মাথা থেকে ট্রেনের লাল চোখ আর সাদা ছায়া কিছুতেই সরছিল না। রাত নামতেই সে আবার স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নিল। সত্যটা জানতে হবে, সে ভয়কে জিততে চায়, পালাতে নয়। সেদিন রাত 1:50। স্টেশনে সে একা দাঁড়িয়ে আছে। চারদিকে কুয়াশা, বাতিগুলো বারবার কমে আসছে। হঠাৎ দূর থেকে আবার সেই পরিচিত হুইসেল। ট্রেন কি সত্যি আবার আসবে? লাইন কাঁপতে শুরু করলো। স্টেশনের লাইটগুলো এক এক করে নিভে গেল। কুয়াশার ভেতর থেকে আবার দেখা গেল সেই দুটি লাল আগুনের চোখ। কিন্তু এবার আর একটা নতুন ব্যাপার ঘটল। ট্রেন পুরো থামল না, চালানোর মতো আচরণ করল না, বরং ধীরে ধীরে সামনে দাঁড়িয়েই টানেল থেকে বেরিয়ে স্টেশনের দিকে এগিয়ে আসতে লাগল। নামির এবার আর স্থির থাকতে পারল না। সে দাঁড়িয়ে আছে চোখের পলক না ফেলেই। ট্রেনের দরজাগুলো নিজেরাই খুলতে লাগল, একটার পর একটা, যেন কোনো অদৃশ্য শক্তি প্রস্তুত হচ্ছে তাকে ভেতরে নেবার জন্য। আর সেই মুহূর্তেই নামির কানে স্পষ্ট একটা কণ্ঠস্বর ভেসে এলো, তুমি আমাদের ট্রেন দেখেছ? তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। নামির কানে যেন জমে গেল বরফ। সে পিছিয়ে আসতে গিয়ে হোঁচট খেল। আর ঠিক তখনই একটা সাদা পোড়া মুখ জানালার পাশে এসে থামল। চোখ দুটো জ্বলছিল লাল আলোতে। মুখটা ধীরে ধীরে খুলে বলল, আজ রাতেই তোমাকে নিতে এসেছি। নামির দম বন্ধ হয়ে এলো। সে দৌড়ে স্টেশনের টেলিগ্রাফ রুমে ঢুকে দরজা বন্ধ করল। কিন্তু দরজার বাইরে তখনও সেই পোড়া মুখের ছায়া। জানালার কাঁচে ধীরে ধীরে হাত বুলিয়ে বলছে, দরজা বন্ধ করলে কি হবে? মৃত্যু এক্সপ্রেস কাউকে ছাড়ে না। লাইন কাঁপছে, হুইসেল তীব্র হচ্ছে, আর ট্রেনটা যেন কিছুক্ষণের মধ্যেই ঝাঁপিয়ে পড়ে ঘরের ওপর। মৃত্যু এক্সপ্রেস, তৃতীয় পর্ব। ট্রেনের ভিতরের মৃত যাত্রীদের ডাক। টেলিগ্রাফ রুমের ভেতর দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে নামির। বাইরে পুরো স্টেশন যেন কেঁপে কেঁপে উঠছে। মৃত্যু এক্সপ্রেসের হুইসেল এমন তীব্র হয়েছে যে মনে হচ্ছিল পুরো পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। নামির দরজার দিকে হেলে দাঁড়িয়ে আছে, আর বাইরে কাচের জানালায় স্পষ্ট দেখা যাচ্ছে পোড়া মুখের সেই সাদা ছায়ার হাত। আঙুলগুলো কালো, লম্বা আর বাঁকানো, যেন সে কাঁচ ভেঙে ভেতরে ঢুকে নামিরকে টেনে নিতে চায়। নামির ভয়ে ঘেমে গেছে। হঠাৎ তার পকেটে থাকা রেলওয়ের পুরনো ওয়াকিটকিটা শব্দ করল, ক্র্যাক ক্র্যাক। তারপর ভেসে এলো কাদের মিয়ার ভীত সন্ত্রাস্ত কণ্ঠ, নামির, দরজা খুলিস না, ট্রেনটা তোকে নিতে এসেছে, ভোর হলেই ওরা চলে যাবে, কোনোভাবেই বেরোইস না। কিন্তু ওয়াকিটকি থেকে এরপরই আর একটা আওয়াজ এলো, এইবার একদম অচেনা, কর্কশ, গর্জন মাখা, সে আমাদের, তুমি তাকে বাঁচাতে পারবে না, দরজা খোল নামির। নামির চমকে ওয়াকিটকি মাটিতে ফেলে দিল। এই অদ্ভুত কণ্ঠস্বর যেন কোনো জীবন্ত মানুষের নয়, কোনো মৃত আত্মার, যে এখনও আগুনের গন্ধ নিয়ে ঘুরে বেড়ায়। বাইরে তখন ট্রেনের সব দরজা একসাথে ধপ ধপ করে খুলে যাচ্ছে। স্টেশন জুড়ে ছড়িয়ে পড়ছে পোড়া মাংসের বাসি দুর্গন্ধ। কুয়াশা আরও ঘন হয়ে গেছে। দূর থেকে দেখা যাচ্ছে ট্রেনের জানালায় একটার পর একটা ছায়া মাথা বাড়িয়ে তাকিয়ে আছে টেলিগ্রাফ রুমের দিকে। হঠাৎ দরজায় একটা জোর ধাক্কা, ঢাম। নামির চিৎকার করে সরে এলো। তারপর আবার ঢাম ঢাম, যেন বাইরে থেকে অনেকগুলো হাত দরজা ভাঙার চেষ্টা করছে। সেই সাথে হচ্ছে খচখচে আওয়াজ, যেন নখ দিয়ে কাঠ চেঁচে ফেলা হচ্ছে। এরপরই দরজার নিচে দিয়ে ধোঁয়ার মতো কালো ছায়া ঢুকতে শুরু করল। ছায়াটা মেঝেতে ছড়িয়ে পড়ে ধীরে ধীরে মানুষের আকার নিতে লাগল, ধীরে 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 ধীরে। নামির ভয়ে অনুভব করছিল তার বুকের ধরফর যেন থেমে যাচ্ছে। একটা অবয়ব পুরোপুরি স্পষ্ট হয়ে গেল, পোড়া মুখ, অর্ধেক চুল আগুনে গলে গেছে, চোখ দুটো ভিতরে দেবে গেছে, ঠোঁট নেই, দাঁতগুলো জলজলে। আর সেই পোড়া মুখটা বলল, তুমি আমাদের ট্রেন দেখেছ, এখন তোমাকে আমাদের সঙ্গেই যেতে হবে। নামির চিৎকার করে টেবিলের ওপর থাকা লোহার রডটা তুলে নিল, কিন্তু ছায়াটা তার দিকে এগিয়ে আসতেই বাইরে হঠাৎ একটা তীব্র বিস্ফোরণের মতো আওয়াজ, প্যাঁ প্যাঁ প্যাঁ। মৃত্যু এক্সপ্রেস আবার হুইসেল দিল। লাইন কেঁপে উঠল। ট্রেনটা যেন আরও রেগে গেল। তারপর কেমন যেন একটা ভারী শব্দ, যেন ট্রেনটা এগিয়ে এসে টেলিগ্রাফ রুমকে ধাক্কা দিতে আসছে। ছায়াটা হঠাৎ থেমে দরজার দিকে তাকালো, তারপর ভেসে বেরিয়ে গেল, যেন সে বুঝে ফেলেছে ট্রেন এখন অন্যভাবে নামিরকে নিতে আসছে। নামির তাড়াহুড়ো করে জানালা দিয়ে বাইরে তাকাতেই সে দেখল
ট্রেনটা আস্তে আস্তে টেলিগ্রাফ রুমের দেয়ালের ঠিক সামনে এসে দাঁড়িয়েছে, একদম সামনে। মনে হচ্ছে আর মাত্র এক ধাক্কাতেই পুরো ঘরটা ভেঙে যাবে। ট্রেনের ইঞ্জিনের লাল চোখ দুটি জ্বলজ্বলে হয়ে উঠল, আর ভেতর থেকে যেন শত শত মৃত মানুষের গলা একসাথে চিৎকার করে উঠল, নামির, বের হয়ে এসো। নামির শ্বাস বন্ধ হয়ে এলো। তার মনে হলো এই রাতটা হয়তো তার শেষ রাত। এখন দিচ্ছি মৃত্যু এক্সপ্রেস, ভয়ানক ট্রেন, চতুর্থ পর্ব, ট্রেনের অদৃশ্য দরজা। মৃত্যু এক্সপ্রেস ঠিক টেলিগ্রাফ রুমের সামনে দাঁড়িয়ে আছে। দুটো লাল চোখ যেন আগুনের মতো জ্বলছে, আর সেই আগুনের আলোতে পুরো ঘরটা রক্তের ছায়ায় লাল হয়ে উঠেছে। নামির কাঁপতে কাঁপতে জানালার আড়ালে লুকিয়ে দেখছে। ট্রেনের জানালায় ভয়ঙ্কর সব ছায়া মাথা বের করে তাকিয়ে আছে তার দিকে। ওদের চোখ নেই, ওদের মুখ নেই, শুধু পোড়া গর্ত, আর সেই গর্ত থেকে ধোঁয়া বের হচ্ছে। ট্রেনের দরজাগুলো একটার পর একটা খুলে গেল, কিন্তু এবার দরজার ভেতরে অন্ধকার নেই। ভেতরে দেখা যাচ্ছে একটা লম্বা রক্তলাল করিডর, যার শেষ মাথায় দাঁড়িয়ে আছে কালো চাদরে মোড়া এক বিশাল ছায়া। ছায়াটা ধীরে ধীরে হাত তুলল। তার আঙুলগুলো হাড়ের মতো পাতলা, আর সেই আঙুলের ইশারায় ট্রেনের ভেতরের বাতাস যেন জলজলে হয়ে উঠল। ছায়াটা ঠান্ডা গম্ভীর গলায় বলল, নামিজ, আমাদের ট্রেন অকারণে থামে না। তোমার নাম লেখা আছে মৃতদের তালিকায়। বের হয়ে এসো এখনই। নামির বুক কেঁপে উঠল। সে বুঝতে পারছিল এটা কোনো সাধারণ ভুতুড়ে ঘটনা না, এটা কোনো অভিশাপ, কোনো পুরনো মৃত্যু এখনও বেঁচে আছে এই ট্রেনে। হঠাৎ ঢাম, টেলিগ্রাফ রুমের দরজায় আবার জোর ধাক্কা। এইবার এক ধাক্কায় দরজার ওপর বড় ফাটল ধরে গেল। বাইরে থেকে ভেসে এলো ডজন ডজন মৃত গলার আওয়াজ, খোলো, খোলো, বের হয়ে এসো। নামির ঠান্ডা ঘামে ভিজে যাচ্ছে। সে জানে আর কয়েক মিনিট দাঁড়ালে দরজা ভেঙে যাবে, কিন্তু বের হলে ট্রেন তাকে টেনে নিয়ে যাবে। হঠাৎ তার চোখ পড়ল রুমের কোনায় রাখা পুরনো রেলওয়ের নকশার মানচিত্রে। স্টেশন মাস্টার বলেছিল পুরনো কাগজগুলো উল্টাতে নেই, কারণ এর মধ্যে কিছু নিষিদ্ধ নকশা আছে। নামির তাড়াতাড়ি মানচিত্রটা টেনে বের করল। ওপরে লেখা 702 ডেড ট্র্যাক, মৃত্যু এক্সপ্রেসের বিশেষ রুট। নামির চমকে উঠে ফাইলের ভেতরে লাল কাগজটা বের করল। সেখানে হুবহু লেখা, যে রাতে মৃত্যু এক্সপ্রেস ফিরে আসে তাকে থামানোর একটাই পথ, যেদিক দিয়ে এসেছে সেই দিকের অদৃশ্য দরজা বন্ধ করা। নামির ফিসফিস করে বলল, অদৃশ্য দরজা? এটা কোথায়? মানচিত্রে দাগ করা আছে, প্ল্যাটফর্মের শেষে পুরনো সিগন্যাল পোস্টের কাছে, অর্থাৎ ট্রেন যেদিক দিয়ে আসে সেখানেই আছে অদৃশ্য দরজা। বাইরে আবার ঢাম ঢাম, দরজা আর কয়েক সেকেন্ডেই ভেঙে পড়বে। নামির বুঝে গেল এখনই রুম ভেঙে বের হয়ে অদৃশ্য দরজার দিকে ছুটতে হবে, না হলে সে আজ রাতেই ট্রেনের ভেতরের মৃতদের একজন হয়ে যাবে। সে দম নিয়ে দরজার পিছনে দাঁড়াল, হাড় ভাঙা সাহস জড়ো করল। এক মুহূর্তের সুযোগেই দরজা খুলে দৌড়। টেলিগ্রাফ রুম থেকে বেরোতেই চারদিক সাদা কুয়াশায় ঢেকে গেল। ট্রেনের সামনে লাল আলো জ্বলছে। দরজা থেকে শত শত পোড়া হাত বেরিয়ে এসেছে আর টেনে নেওয়ার জন্য প্রস্তুত। নামির দৌড়ে ছুটছে প্ল্যাটফর্মের শেষ মাথায়, পুরনো সিগন্যাল পোস্টের দিকে। পেছনে স্পষ্ট শুনতে পাচ্ছে, ধরো তাকে, সে পালাচ্ছে। এতগুলো মৃত মানুষের আর্তনাদ মিলিয়ে যেন এক বিস্ফোরণের মতো গর্জন। নামির দৌড়াতে দৌড়াতে সিগন্যাল পোস্টের কাছে পৌঁছাল। হঠাৎ তার সামনে যেন বাতাস কেঁপে উঠল। চোখের সামনে দেখা গেল একটা অদৃশ্য দেওয়ালের মতো কিছু, যা হালকা নীল আলো ছড়াচ্ছে। এটাই কি সেই অদৃশ্য দরজা? ঠিক তখনই পেছন থেকে একটা আগুনে পোড়া হাত নামিরের কাঁধ চেপে ধরল। নামির ঘুরে দাঁড়াল আর দেখল পুরো ট্রেনের মৃত যাত্রীরা দৌড়ে এগিয়ে আসছে তার দিকে। আমি বন্ধ হতে দেব না, তোমাদের আমাদের সাথে যেতে হবে। এখন দিচ্ছি মৃত্যু এক্সপ্রেস,
ভয়ানক ট্রেন পঞ্চম পর্ব অদৃশ্য দরজায় বন্দি আত্মারা নামিরের কাঁধে পুরা হাতটা এমন শক্তভাবে চেপে ধরেছিল যেন হাড় ভেঙে যাবে। সে আতঙ্কে ঘুরে দাঁড়াতেই দেখে একটা পুড়ে পোড়া শরীর, মুখ গলে আগুনে কালো হয়ে গেছে, চোখের জায়গায় শুধু ধোঁয়া ঘুরছে, মুখটা থেকে জ্বলন্ত শ্বাস বের হচ্ছে, আর তাতে বাতাসে পোড়া মাংসের গন্ধ ছড়াচ্ছে। ওটা ফিসফিস করে বলল, তুমি পালাতে পারবে না, এখান থেকেই তোমাকে নিতে এসেছি। নামির কোনোভাবেই হাতটা ছাড়াতে পারছিল না। ওই হাত যেন বরফের মতো ঠান্ডা, অথচ তার ভেতরে আগুনের মতো একটা দহন। দুটো মিলেমিশে এক অদ্ভুত যন্ত্রণার অনুভব। ঠিক তখনই প্ল্যাটফর্ম বরাবর পুরো স্টেশন কেঁপে উঠল। মৃত্যু এক্সপ্রেস লম্বা তীব্র হুইসেল দিল, প্যাঁ আ আ, আর লাইটগুলো একটার পর একটা নিভে যেতে লাগল। দূরে ট্রেনের জানালা থেকে শত শত মৃত ছায়া বেরিয়ে এসে প্ল্যাটফর্মে নেমে পড়ছে, দৌড়ে আসছে নামিরের দিকে। ওকে ধরো, ওই দরজাটা যেন বন্ধ করতে না পারে। নামির আতঙ্কে অদৃশ্য দরজার দিকে তাকালো। হালকা নীল আলোর পর্দাটা এখন আরও স্পষ্ট, যেন সেখানে বাতাস জমে শক্ত হয়ে একটা দরজার মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ মানচিত্রের লেখা মনে পড়ল, দরজায় হাত রাখলেই পথ খুলে যাবে, ভেতরে প্রবেশ করলেই অভিশাপের উৎস প্রকাশ পাবে। নামির মরিয়া হয়ে পোড়া হাত থেকে কাঁধটা ছাড়ানোর চেষ্টা করল। শেষ শক্ত দিয়ে ধাক্কা দিতেই পোড়া দেহটা কয়েক কদম পিছিয়ে গেল, কিন্তু তার মুখে তখন এক ভয়ঙ্কর হাসি। দরজা খুললেই তুমি আমাদের বন্দী হয়ে যাবে। নামির পাত্তা দিল না। ও জানে পালানোর আর কোনো পথ নেই। সে অদৃশ্য দরজার দিকে হাত বাড়িয়েই ছোঁ, হঠাৎ একটা তীব্র নীল আলো চারদিকে ছড়িয়ে পড়ল। আলো এতটাই তীব্র যে চোখ খুলে রাখা অসম্ভব হয়ে গেল। মুহূর্তের মধ্যে প্ল্যাটফর্ম, ট্রেন, মৃত যাত্রী সব মিলিয়ে চারপাশের দৃশ্য ভেঙে গিয়ে নামির একটা সম্পূর্ণ নতুন জগতে চলে এলো। দৃশ্য খুললেই দেখা গেল সে দাঁড়িয়ে আছে এক বিশাল ধূসর মরুভূমিতে। ওপরে আকাশ কালো ধোঁয়ায় ভরা, দূরে দূরে পোড়া রেল লাইন মাটির ভিতর ঢুকে গেছে। বাতাসে দগ্ধ মাংস আর কয়লার গন্ধ এতটাই তীব্র যে শ্বাস নেওয়াই কষ্টকর। সামনে দেখা যাচ্ছে একটা বিশাল আগুনে পোড়া ট্রেন দাঁড়িয়ে আছে। পুরো ট্রেনটা কালো ধোঁয়ায় মোড়া, চাকার নিচ থেকে এখনও আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। এটাই অভিশপ্ত নাইট এক্সপ্রেস ৭০২। ঠিক তখনই মৃতদের হাহাকার ভেসে এলো, এখানেই আমাদের শেষ যাত্রা, এখানেই আমাদের মৃত্যু, এখানেই আমাদের বন্দিত্ব। নামির চারদিকে তাকিয়ে দেখে শত শত পোড়া ছায়া বালির ওপর হাঁটছে। তারা সবাই নিজেদের অদৃশ্য শিকল টেনে এগিয়ে যাচ্ছে ট্রেনের দিকে। হঠাৎ একটা ছায়া নামিরের কাছে এসে দাঁড়ালো। তার পোড়া মুখের এক পাশে এখনও আগুন জ্বলছে। সে বলল, আমরা এই ট্রেনের অভিশাপে বন্দী। তুমি দরজা খুলেছ, তাই তুমি এখন মৃতদের জগতে এসে পড়েছ। নামির দম আটকাতে আটকাতে বলল, এই অভিশাপ শুরু হলো কিভাবে? আমাকে ডাকছিল কেন? ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল, চোখে লাল জলজলে আগুন। কারণ সব কিছু শুরু হয়েছিল তোমার পরিবার থেকেই। নামির থমকে গেল, কি? আমার পরিবার? ছায়াটা মাটির দিকে ইশারা করে বলল, ডুব দাও অতীতে, সত্যটা দেখবে। মৃত্যু এক্সপ্রেস কেন ফিরে এসেছে সে উত্তর লুকিয়ে আছে তোমার রক্তের ভিতর। ঠিক সেই মুহূর্তে অভিশপ্ত ট্রেনের দরজা নিজেদের মতো খুলে গেল, আর ভিতর থেকে শোনা গেল, নামির এসো। এখন দিচ্ছি মৃত্যু এক্সপ্রেস ভয়ানক ট্রেন পঞ্চম পর্ব অদৃশ্য দরজায় বন্দি আত্মারা। মৃত্যু এক্সপ্রেসের দরজা নিজেতেই খুলে গেছে। ভেতর থেকে কালো ধোঁয়ার মতো ঠান্ডা বাতাস বেরিয়ে এসে মরুভূমির আগুনে পোড়া পরিবেশকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। ট্রেনের ভেতরে যেন কেউ দাঁড়িয়েছিল, কিন্তু তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল না। বাইরে শত শত মৃত আত্মার হাহাকার যেন আরও জোরে উঠল, যাও, সত্যটা জানো। নামির আর পিছিয়ে যাওয়ার পথ নেই বুঝল। সে ধীরে ধীরে ট্রেনের দরজার দিকে এগোলো। দরজার সামনে দাঁড়াতেই ভিতরের অন্ধকার যেন তাকে টেনে নিচ্ছে, জাহান্নামের মতো ঠান্ডা। মনে হচ্ছিল পুরো ছায়াটা তার হাড়ের ভেতরে ঢুকে যাচ্ছে।
নামির হঠাৎ ট্রেনে পা রাখতেই ধূপ, দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারদিকে ঘোর অন্ধকার। ট্রেনের ভেতর এমন নিস্তব্ধ যে নিজের নারীর শব্দ কানে চাপা আওয়াজে শুনতে পাচ্ছিল। হঠাৎ সামনে একটুখানি আলো জ্বলে উঠল। আলোয় দেখা গেল একটা পুরনো ছবি, লোহার ফ্রেমে বাঁধানো। নামির কাছে গিয়ে তাকাতেই অবাক হয়ে গেল। ছবিতে দেখা যাচ্ছে একটা পুরনো স্টিম লোকোমোটিভ, আর তার সামনে হাসছে একজন লোক। লোকটির গায়ে রেলওয়ে ইউনিফর্ম, চেহারা দৃঢ়, গম্ভীর, কিন্তু চোখ দুটিতে এক ধরনের রহস্যময় জেদ আছে। ছবির নিচে লেখা, ইঞ্জিন ড্রাইভার আব্দুল করিম, লাইনে মৃত্যু 1965। নামিরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো, কারণ এটা তার দাদার নাম। হঠাৎ ট্রেনের ভিতর এক অচেনা কণ্ঠ ভেসে এলো, হ্যাঁ, এটা তোমার রক্তের সত্য। নামির ধীরে ধীরে পেছন ফিরে তাকালো। অন্ধকার ভেঙে সামনে দাঁড়িয়ে আছে এক লম্বা ছায়ামূর্তি। সে আগুনে পোড়া, কিন্তু আগের দেখা মৃতদের মতো নয়। এটা অনেক শক্তিশালী। চোখ দুটিতে লাল শিখা নেচে বেড়াচ্ছে। ছায়াটা বলল, তোমার দাদা এই ট্রেনকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু এক রাতের ভুল সিদ্ধান্ত। মৃত্যু এক্সপ্রেস, সপ্তম পর্ব। রহস্যের দরজা খুলে গেল। রাত তখন অনেক গভীর। মৃত্যু এক্সপ্রেস যেন মৃত্যুর নিঃশ্বাস ফেলে ছুটে চলছে। ট্রেনের ভেতর আলো নিভে আবার জ্বলে। গাড়ির প্রতিটি বগিতে অদ্ভুত নিস্তব্ধতা। রাহাত, সায়ন্তিকা, করিম মিয়া আর বৃদ্ধ লোকটি মিলেই অন্ধকারের মধ্যে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রেন ভীষণ শব্দ করে কেঁপে উঠল। মনে হলো যেন ট্রেন নয়, কোনো বিশাল দানব গর্জন করল। বগির জানালা দিয়ে বাইরে তাকাতেই তারা দেখে, ট্রেন ঢুকছে এক অজানা অঞ্চলে। এটা কোনো স্বাভাবিক রেল লাইন নয়, বরং চারদিকে ঘন কুয়াশা, জ্বলজ্বলে ছায়া আর আগুনের মতো লাল আলো। মনে হচ্ছিল ট্রেন যেন অন্য একটা জগতে ঢুকে পড়ছে। বৃদ্ধ লোকটি ফিসফিস করে বলল, এই যে জায়গাটা, একে বলে অসংখ্য মৃতের পথ। এখানে বেঁচে থাকা মানুষ আসলেই ফিরে যেতে পারে না। রাহাতের গলা শুকিয়ে গেল। সায়ন্তিকা থর থর করে কাঁপছে। তখন করিম মিয়া বলল, এই পথে একবার যে আত্মারা ট্রেনে ওঠে, তারা নেমে যায় গন্তব্যে, আর গন্তব্য মানেই মৃত্যু। 2 বগির দরজা খুলে গেল নিজে নিজে। একটা ভারী আওয়াজ, গ্রররর। তারপর দরজাটা কোঁকিয়ে খুলে গেল। দরজার ওপারে কেউ নেই, কিন্তু অদৃশ্য পায়ের শব্দ, টুপ টুপ টুপ। মনে হচ্ছিল অদৃশ্য কেউ বগির মধ্যে ঢুকছে। হঠাৎ এক ঝলক বাতাস এসে সব আলো নিভিয়ে দিল। সম্পূর্ণ অন্ধকার। চিৎকারও যেন বন্ধ হয়ে গেছে। অন্ধকারে সায়ন্তিকা রাহাতের হাত শক্ত করে ধরে বলল, আমাদের চারপাশে কেউ হাঁটছে। ঠিক তখনই এক ঠান্ডা নিঃশ্বাস রাহাতের ঘাড়ে লাগল। সে ঘুরে তাকাতে গিয়েই দেখল, 3 একজন মৃত যাত্রীর ছায়া। হালকা ফ্যাকাশে মুখ, গলা নেই, চোখগুলো দপদপ করে জ্বলছে। সে ধীরে ধীরে এগিয়ে আসছে, এবং তার কণ্ঠস্বর যেন গর্জে উঠল, এই ট্রেনে যারা ওঠে তারা ফেরে না। রাহাত পিছিয়ে যাওয়ার আগেই বৃদ্ধ লোকটি হাত তুলে বলল, থামো, এরা পথ হারানো আত্মা, এরা কারো ক্ষতি করতে চায় না। ছায়ামূর্তিটি থেমে গেল। একটু পর সে নিঃশব্দে বগির দরজা দিয়ে বেরিয়ে গেল। মনে হচ্ছিল যন্ত্রণা ভরা কারো আর্ত চিৎকার বাতাসে মিলিয়ে গেল। 4 সামনে সত্য প্রকাশের প্রথম দরজা। করিম মিয়া বলল, অদ্ভুতটা এখনও বাকি। সামনে যে টানেল আসছে, সেটার ভেতরে লুকানো আছে মৃত্যু এক্সপ্রেসের আসল সত্য। ঠিক তখনই ট্রেন ধীরে ধীরে একটি কালো টানেলের মুখে ঢুকতে লাগল। টানেলের ভেতরে আলো নেই, নেই শব্দ, শুধু ভৌতিক নীরবতা। বৃদ্ধ লোকটি বলল, এই টানেল নাম তার মৃতপথ। এখানে প্রবেশ করলেই দেখা যাবে ট্রেন কেন মানুষকে ধরে নিয়ে যায়। রাহাত, সায়ন্তিকা আর করিম মিয়া একে অপরের দিকে তাকাল। তাদের চোখে ভয়, কিন্তু সেই সঙ্গে সত্য উদ্ঘাটনের দৃঢ়তা। টানেলের ভেতরে ঢুকতেই ট্রেন থেমে গেল। মৃত নীরবতা নেমে এলো। তারপর এক ভয়ঙ্কর আওয়াজ।
স্বাগতম মৃত্যু এক্সপ্রেসের আসল যাত্রীরা। চলবে মৃত্যু এক্সপ্রেস অষ্টম পর্ব। টানেলের ভেতর লুকানো শয়তান। ট্রেন পুরোপুরি থেমে গেছে। চারদিকে অতল অন্ধকার। বাতাসে এমন ঠান্ডা যেন বরফের গুহায় দাঁড়িয়ে আছে সবাই। হঠাৎ টানেলের ভেতর এক ভূগর্ভস্থ গর্জন শোনা গেল। তোমরা এসেছ, অবশেষে এসেছ। রাহাত, সায়ন্তিকা, করিম মিয়া আর বৃদ্ধ লোকটি চুপচাপ দাঁড়িয়ে। টানেলের দেয়ালগুলো যেন শ্বাস নিচ্ছে। ফোঁস ফোঁস ফোঁস। এক মৃতদের প্রতিচ্ছবি দেখা দিল। টানেলের দেয়ালগুলোতে হঠাৎ দৃশ্য ফুটে উঠতে শুরু করল। একটার পর একটা মুখ। বৃদ্ধ, শিশু, নারী, পুরুষ, যারা নাকি বহু বছর এই ট্রেনে মারা গিয়েছিল। তাদের সবার চোখে একই রকম ভয়ের ছায়া। একটা মুখ ফিসফিস করে বলল, আমরা নামতে পারিনি, আমাদের শরীর মরে গেছে, কিন্তু আত্মা আটকে আছে। আরেকটা মুখ কাঁদছে, ট্রেনটা কোনো সাধারণ ট্রেন না, এটা জীবিতদের আত্মা সংগ্রহ করে। রাহাত গিলে ফেলল। এই প্রথম সে সত্যিটা অনুভব করল। এটা শুধু ভূতের ট্রেন নয়, এটা অভিশপ্ত আত্মাদের কারাগার। 2 একটি গোপন দরজা প্রকাশ পেল। টানেলের মাঝখানে মাটি ফেটে উঠে এলো একটি পুরনো কাঠের দরজা। দরজার ওপর লেখা, জীবিতরা ফিরে যাবে না। সায়ন্তিকা কেঁপে উঠল। এই দরজার ওপারে কি? বৃদ্ধ লোকটি গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ওখানেই আছে মৃত্যু এক্সপ্রেসের জন্মের রহস্য এবং সেই শয়তান যে ট্রেনটিকে নিয়ন্ত্রণ করে। করিম মিয়া অবাক, শয়তান ট্রেন চালায়? বৃদ্ধ মাথা নেড়ে বলল, হ্যাঁ, সে এক সময় ছিল একজন মানুষ, এখন সে হল মৃতপথের রক্ষক। 3 দরজার ওপার থেকে এক হাত বেরিয়ে এলো। রাহাত দরজার কাছে এগোতেই হঠাৎ একটা শুকনো হাড়ের মতো হাত দরজার ফাঁক দিয়ে বেরিয়ে এলো। আঙুলগুলো লম্বা, বাঁকা আর নখগুলো কাঁচির মতো ধারালো। সায়ন্তিকা চিৎকার দিয়ে রাহাতকে টেনে পেছনে নিল। ঠিক তখনই দরজার ভেতর থেকে কণ্ঠস্বর, তোমরা সত্য জানতে চাও? তাহলে এসো, মৃত্যুর সামনে দাঁড়াতে এসো। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরটা পূর্ণ লাল আলোয় ভরপুর। মনে হচ্ছে ভিতরে আগুনে জ্বলছে বিশাল কোনো শক্তি। 4 সত্য প্রকাশের কক্ষ। ভেতরে পা রাখতেই তারা দেখে একটা বিশাল হলঘর, যেখানে পুরনো সময়ের অসংখ্য ট্রেনের যন্ত্রাংশ ছড়িয়ে আছে। মাঝে একটি কালো পাথরের সিংহাসন, আর সিংহাসনে বসে আছে এক অর্ধমানবিক দানব। তার মুখ পুড়ে গেছে, চোখ লাল, শরীর ঘিরে কালো ধোঁয়া। সে ফিসফিস করে বলল, আমি হলাম রেল শয়তান। যাদের শেষ ইচ্ছা অপূর্ণ থাকে তাদের আত্মা আমাকে খুঁজে নিয়ে আসে, আর আমি তাদের এই ট্রেনে বেঁধে ফেলি। রাহাত ভয় পেয়ে গেলেও সাহস করে জিজ্ঞাসা করল, কেন এই মৃত্যু এক্সপ্রেস? দানবের মুখ বিকৃত হয়ে হাসল, কারণ যে ট্রেনে আমি মারা গিয়েছিলাম সেই ট্রেনেই আমি চিরদিন বেঁচে থাকব। ট্রেনই হলো আমার রাজ্য, আত্মারাই হলো আমার খাদ্য। দানব হাত তুলে বলল, এবার তোমাদের পালা। টানেলের ওপরের দিক থেকে কালো ছায়া ঝরে এসে চারদিকে ঘুরতে লাগল। ট্রেনের ইঞ্জিন হঠাৎ আবার চালু হয়ে গেল। বগির জানালা থেকে অদ্ভুত আলো বেরোতে লাগল। শয়তান চিৎকার করে বলল, মৃত্যু এক্সপ্রেস আবার যাত্রা শুরু করবে, আর এবার তোমরা পালাতে পারবে না। রাহাত আর সায়ন্তিকা একে অপরের হাত শক্ত করে ধরল। করিম মিয়া ভয়ে তাকিয়ে আছে। বৃদ্ধ লোকটি চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়ালো, যেন কোনো শেষ যুদ্ধের জন্য প্রস্তুত। মৃত্যু এক্সপ্রেস নবম পর্ব, শেষ যুদ্ধের শুরু। লাল আলোয় ভরা সেই ভয়ঙ্কর হলঘরে দাঁড়িয়ে রাহাত, সায়ন্তিকা, করিম মিয়া আর বৃদ্ধ লোকটি বুঝতে পারল এখনই সিদ্ধান্ত নিতে হবে, না হলে মৃত্যু এক্সপ্রেস তাদের আত্মাকে চিরতরে বন্দি করে ফেলবে। রেল শয়তান সিংহাসন থেকে উঠে দাঁড়াতেই মাটি কেঁপে উঠল। দেয়ালগুলো থেকে কালো ধোঁয়া বেরিয়ে এসে আকার নিল অসংখ্য ছায়ামূর্তির। তাদের চোখ লাল, মুখ বিকৃত। শয়তান গর্জে উঠল, এরা আমার রক্ষক আত্মারা, এখন থেকে তোমরা তাদের খাদ্য। 1 ট্রেন আবার চালু হলো।
দূর থেকে ট্রেনের ইঞ্জিনের শব্দ, ছুঁ ছুঁ ছুঁ, ছাক ছাক ছাক। মনে হচ্ছে কেউ ইঞ্জিন কেবিন দখল করে আবার ট্রেন চালাতে শুরু করেছে। টানেলের ভেতর লাল আলো ঝলক দিয়ে উঠল, বগিগুলো আবার অন্ধকারের শক্তিতে ভরে উঠল। বৃদ্ধ লোকটি বলল, ট্রেন চালু মানেই এখন আর কেউ পালানোর সুযোগ নেই। সায়ন্তিকা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, আমরা কি তাহলে শেষ? বৃদ্ধ লোকটি ধীরে বলল, শেষ নয়, এখনই লড়াই শুরু। ৩ বৃদ্ধ লোকটির আসল পরিচয় প্রকাশ পেল। হঠাৎ বৃদ্ধ লোকটি নিজের পকেট থেকে বের করল একটি লোহার ছোট্ট সিঁদুর রঙের বাক্স। সে বাক্স খুলতেই ঘরটা আলোয় ভরে উঠল, এত উজ্জ্বল আলো যে ছায়ামূর্তিরা পিছিয়ে গেল। রাহাত বিস্ময়ে বলল, আপনি কে? বৃদ্ধ লোকটি গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি রেল বিভাগে কাজ করতাম, এই ট্রেনের প্রথম তদন্ত অফিসার। ২৫ বছর আগে এই ট্রেনে যখন শয়তানের অভিশাপ ছড়ায়, সবাইকে হারিয়ে আমি একাই বেঁচে যাই। তারপর থেকেই আমি জীবন দিয়েছি এই ট্রেনের সত্য খুঁজতে। সায়ন্তিকা বলল, তাহলে আপনি জানতেন কিভাবে এটাকে থামানো যায়? বৃদ্ধ বলল, হ্যাঁ, কিন্তু কাজটি একা আমার পক্ষে সম্ভব নয়। ৪ শয়তানের শক্তি পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। শয়তান হাত তুলে আকাশের দিকে তাকাতেই ঘরটা আগুনের মতো লাল হয়ে উঠল। দেয়াল থেকে আগুন বেরিয়ে আসছে, ট্রেনের বগিতে ভূতেরা আর্ত চিৎকার করছে। শয়তান গর্জে উঠল, তোমরা আমার অভিশপ্ত রাজ্যে প্রবেশ করার ক্ষমতা রাখো, এখন তোমাদের বিনাশ হবেই। হঠাৎ সিংহাসনের পেছনে থাকা বিশাল লোহার চেন নড়তে শুরু করল। চেনগুলো জীবন্ত সাপের মতো লাফিয়ে লাফিয়ে চারদিকে ফুঁসছে। একটা চেন রাহাতের দিকে ছুটে এলো। রাহাত সরে গেল, কিন্তু সামান্য দেরি হলে তার বুক ছিন্ন হয়ে যেত। ৫ রাহাতের সাহসী সিদ্ধান্ত। রাহাত দাঁত চেপে বলল, আমরা ভয় পাব না, এই ট্রেনের অভিশাপ আজ ভাঙবই। তার কথা শুনে করিম মিয়া বলল, কিন্তু কিভাবে? শয়তান তো দানবের থেকেও শক্তিশালী। বৃদ্ধ লোকটি লাল আলো ছড়া। মৃত্যু এক্সপ্রেস শেষ পর্ব, অভিশাপের শেষ ও স্বাধীনতার শুরু। রাহাত দৌড়াচ্ছে, টানেলের ভেতর কাঁপতে থাকা মৃত্যু এক্সপ্রেস ভয়ঙ্কর গতিতে ছুটছে। বগিগুলো কাঁপছে, আলো নিভে জ্বলছে, ভূতেদের আর্তচিৎকার প্রতিটি দেয়াল ফাটিয়ে বেরিয়ে আসছে। রাহাত জানত, ইঞ্জিন বন্ধ করতে না পারলে সবাই মরে যাবে, আর শয়তান চিরতরে অমর হয়ে যাবে। ১ বগির ভিতর মৃত্যু তারা। সায়ন্তিকা, করিম মিয়া আর বৃদ্ধ লোকটি পেছন থেকে চিৎকার করছে, দ্রুত যাও, বুকের ভেতর ভয় থাকলেও থামবে না। হঠাৎ বগির মাঝ থেকে ছায়া দানব ঝাঁপিয়ে পড়ল রাহাতের পথে, চোখ লাল, মুখ ফাঁকা, হাত লম্বা। কিন্তু ঠিক তখনই বাক্সের ভেতর থেকে নরম আলো বেরিয়ে এলো। আলো ছুতেই ছায়া দানব আর্তচিৎকার করে মিলিয়ে গেল। রাহাত বুঝল, ইঞ্জিন চালকের আত্মা তাকে রক্ষা করছে। ২ ইঞ্জিন কেবিনে পৌঁছানো। পুরো ট্রেন দুলতে দুলতে রাহাত ইঞ্জিন কেবিনে পৌঁছালো। দরজা খুলতেই সে দেখল, ইঞ্জিন চালাচ্ছে না কোনো মানুষ, বরং এক ভয়ঙ্কর কালো ছায়া। তার চোখ লাল আলোয় জ্বলজ্বল করছে। সে বলল, ইঞ্জিন বন্ধ করতে এলেছ, জীবিতরা তা করতে পারে না। রাহাত সাহস করে চিৎকার করল, আজ করবই, তোমাদের অত্যাচার শেষ হবে। ইঞ্জিন কেবিনটা ভেঙে পড়তে লাগল, বিদ্যুতের স্পার্ক, ভাঙা লোহা, ভূতের চিৎকার। ৩ অভিশাপের গোপন চেন। রাহাত তখন ইঞ্জিন টেবিলের নিচে কিছু দেখতে পেল, একটা কালো রক্ত লাগা চেন, যেটা ইঞ্জিনের সাথে বেঁধে রাখা। বৃদ্ধ লোকটির কথা মনে পড়ে গেল, এই চেনটাই হল শয়তানের শক্তির সাথে ট্রেনের সংযোগ, এটা ছিঁড়লেই মৃত্যু এক্সপ্রেস থেমে যাবে। রাহাত চেনটা টানতেই ইঞ্জিনের ঘর থেকে আগুনের বাতাস বের হলো। শয়তান গর্জে উঠল, না, ওটা ছিঁড়লে আমি মরে যাব। চেনটা খুব শক্ত, রাহাতের হাত রক্তে ভিজে গেল, কিন্তু সে ছাড়ল না। ৪ শয়তানের শেষ আক্রমণ। ঠিক তখনই শয়তান নিজেই টানেলের দেয়াল ভেঙে হলঘর থেকে বেরিয়ে এসে ইঞ্জিন কেবিনের সামনে দাঁড়ালো। তার শরীর অর্ধ আগুনে জ্বলছে, চোখ দুটো রক্তের মতো লাল। সে গর্জে উঠল, থামিয়ে দাও, এই ট্রেন থামলে তোমরাও মরবে।
সায়ন্তিকা দূর থেকে চিৎকার করল, রাহাত, পেছনে তাকিও না, এগিয়ে যাও। বৃদ্ধ লোকটি বাক্স খুলে আকাশের দিকে তুলল। ইঞ্জিন চালকের আত্মা আলোর গোলক হয়ে বের হল। সে আলোকরশ্মি ছুড়ে দিল শয়তানের দিকে। শয়তান পিছিয়ে গেল, কিন্তু চিৎকার করতে লাগল, এই ট্রেন আমার, আমি ছাড়া কেউ চালাতে পারে না। 6 অভিশাপ ভাঙা। করিম মিয়া চিৎকার করে বলল, রাহাত, শেষ শক্তিটুকুর জন্য টানো। রাহাত চোখ বন্ধ করে শক্তি জড়ো করে চিৎকার করে চেনটা টেনে ছিঁড়ে ফেলল। ক্যাচ সস! একসাথে ট্রেন থেমে গেল। টানেলের বন্ধকার ফেটে আলো বের হল। ভূতেরা চিৎকার করে মুক্তি পেল। শয়তান মাটিতে পড়ে ছটপট করতে লাগল। না, অভিশাপ ভেঙে গেল। তার শরীর কালো ধোঁয়ায় ভেঙে ভেঙে মিলিয়ে যেতে লাগল। ইঞ্জিন চালকের আত্মা ধীরে ধীরে আলোর মানুষ হয়ে উঠল। সে রাহাতের সামনে দাঁড়িয়ে বলল, তুমি আমাদের মুক্ত করেছ, এখন থেকে মৃত্যু এক্সপ্রেস আর কারো প্রাণ নেবে না। তারপর সে আলো হয়ে আকাশে মিলিয়ে গেল। 6 মুক্ত ট্রেন। টানেলের ভেতর আলো ঝলমল করে উঠল। বাতাস থেকে ভয়, শীতলতা, অন্ধকার সব শেষ। ট্রেনটা ধীরে ধীরে স্বাভাবিক রেল লাইনে এসে দাঁড়াল। সায়ন্তিকা, করিম মিয়া আর বৃদ্ধ লোকটি দৌড়ে রাহাতকে জড়িয়ে ধরল। বৃদ্ধ লোকটি হেসে বলল, তুমি যেন আজ নতুন জীবনকে উপহার দিলে বাবা। করিম মিয়া কেঁদে ফেলল, আল্লাহ, মনে হচ্ছিল আর বাঁচব না। সায়ন্তিকা চোখ মুছে রাহাতকে বলল, তুমি না থাকলে আমরা বাঁচতাম না। রাহাত বলল, সবাই মিলে লড়েছি বলেই পেরেছি। 7 মৃত্যু এক্সপ্রেসের শেষ ঘোষণা। ট্রেনের বগিগুলোতে আর কোনো ভূতের চিৎকার নেই। এখন এটা শুধু একটি ফাঁকা, ভাঙা পুরনো ট্রেন, আর অভিশাপহীন। বৃদ্ধ লোকটি বলল, আজ থেকে এটা মৃত্যু এক্সপ্রেস নয়, এটা হলো মুক্তির ট্রেন। 4 জন নেমে গেল ট্রেন থেকে। ভোরের আলো ফুটছে, পাখির ডাক, একটা নতুন দিনের শুরু। মৃত্যু এক্সপ্রেস পেছনে রেখে তারা ধীরে ধীরে রেল লাইন ধরে হাঁটতে লাগল।